সকালে এই কথাই রোদ্দুর জানতে পারল ভাগাভাগির বিষয়টা। তৎক্ষণাৎ কোনো কথা বলে নাই, তবে রাগে যে মাথা গরম করেছিলেন তা ওর উঠে চলে যাওয়া দেখে বুঝতে পেরেছিল। সেই থেকে বিষণ্ণ মনে বসে আছে। একটা মানুষ মারা গেল, একটা মাস এখনো গড়াতে পারল না, আর এরা বাড়ি ভাগাভাগি নিয়ে উঠে পড়ে লেগেছে। যা খুশি করুক, রোদ্দুরে দেখার বিষয় না। সে আজ সন্ধ্যায় ঝিলমিলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু সেই পরিকল্পনা সফল হলো না। তার আগে আরেকটা বিপদ দূর থেকে আগুনের হালকা ছুড়ে দিল। ওসমান খন্দকার তার পরিচিত এক উকিলের সাহায্য নিয়ে আপাতত কিছু সময়ের জন্য জেল থেকে বেরিয়েছেন। তার জীবনের একটাই লক্ষ্য, যারা তার জীবনটা শেষ করে দিয়েছে তাদেরকেও শেষ করে দেওয়া, সরকার পরিবারের নামটা চিরতরে মুছে দেওয়া। যেদিন রেহেনা খাতুন মারা গেলেন সেদিন তিনি ছাড়া পেয়েছেন, তারপর নিজেকে আড়াল করে রেখেছেন, তককে তককে আছেন। তার জাতশত্রুদের প্রতিটা পদক্ষেপ নজরে রাখছেন। সময় মতো ছবল বসাতে ভুল করবেন না। তার ছেলেদের বিরুদ্ধে মামলা বেশি, তাই অনেক চেষ্টা করেও আর টাকা খরচ করে তাদের ছাড়ানো যায় নাই। ওসমান খন্দকারের বিরুদ্ধে তুলনামূলক অপরাধের দায় কম। উকিলকে একটু বেশি অফার করতে তিনি কেস লড়তে রাজি হলেন এবং জিতিয়ে দিলেন। থানার ওসি যেন চুপচাপ থাকে সেজন্য কিছু টাকা পয়সা খসাতে হয়েছে। একটা পান চিবোতে চিবোতে খসখসে গলায় বলেছেন, শালা যেদিকে যায় সেদিকেই টাকা আর টাকা, দু পয়সা ছাড়া এই চামচিকাগুলো লড়তে পারে না। আড়ালে বসে সুন্দর করে একটা পরিকল্পনা এঁটেছেন। রেহানা খাতুন মারা গিয়ে তার একটা বড় উপকার করে দিয়েছে। এই সময় বাড়ির অভ্যস্ত ও বিধ্বস্ত, আর ভাইয়ে ভাইয়ে ঝামেলা যে লেগেই আছে এটা তো তার জানা কথা, কারণ মূল কারিগর তো তিনি নিজেই। সুখানপুরের পাশ ঘেঁষে একটা ছোট্ট গ্রাম। সেই গ্রামে ওসমান খন্দকারের বিশেষ গুপ্তচর সিরাজের বাড়ি। ওখানেই রয়েছেন কিছুদিন। আজ এসে সিরাজ খবর দিল, আফজাল সরকার চাইতেছে বাড়ি ভাগাভাগি করতে, কিন্তু হের ভাইয়ের পোলা একটা, ওই বেটা কিছুতেই রাজি না। কিছুদিন আগে বিয়ে করলো না, আজকে বউলিয়া ঢাকা যাইতেছে গা, যা করার আজকে করণ লাগবো। এখন মাত্র দুপুর, ওরা যাইব সন্ধ্যার পর খোঁজ লইছি। ওসমান খন্দকার এক মুহূর্ত ভাবলেন, তিনি যেহেতু বেশ কিছুদিন আগে থেকেই মনের মধ্যে পরিকল্পনা সাজিয়ে রেখেছেন, তাই সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে খুব একটা সময় লাগবে না। এমনভাবে করবেন যে কেউ তাকে ধরতেও পারবে না। হাতে খুব বেশি সময় নেই। সিরাজকে ব্যবস্থা করতে বললেন। তিনি নিজে এই ছোট্ট গ্রামে থেকে সব পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত নিলেন। ওই বাড়ির মানুষগুলোর কি অবস্থা ভেবে চোখ মুখে ক্রুদ্ধ হাসি ফুটে উঠল। দুপুরে খাওয়া দাওয়ার পর একটা আলস্য সময় কাটে। রোদ্দুর ছোট চাচুর সাথে বের হয়ে গিয়েছিল, অর্থাৎ বাড়ির ছেলেরা সকলেই নিজেদের কাজে। দাদিকে শেষবার দেখার জন্য যারা এসেছিল তারা সবাই দুদিন বাদে চলে গেছে। সবারই নিজেদের সংসার রয়েছে, জীবন রয়েছে। যে মানুষ চলে গেছে সে তো গেছেই। বাড়িতে শুধুমাত্র সাবরিনা, নীলিমা, শিমু, রিমঝিম, তানিশা আর ঝিলমিল ছিল। জার্নিতে ঝিলমিলের সমস্যা হয় বলে সে নিজের ঘরে শুয়ে আগে থেকেই বিশ্রাম করছিল। তানিশা ছাদে ছিল আর রিমঝিম মায়ের কাছে। বিষয়টা সর্বপ্রথম তানিশার নজরে এলো। বিকালে সূর্য যখন ডুবতে শুরু করবে তার ঠিক একটু আগ মুহূর্তে কেমন ধোঁয়া উড়ে উড়ে আসছে। প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু পরক্ষণেই খেয়াল করলো বাড়ির পেছন দিকটা ইতিমধ্যে জ্বলে গেছে। এখনই দাউ দাউ করে জ্বলছে। তানিশা ভয় পেয়ে গেল, চিৎকার করার মতো শক্তি পেল না। নিজেকে ধাতস্থ করে কোনো রকম নিচে নামলো মা মা করে। এত বড় বাড়িতে সবাই কোথায় কে জানে। তানিশা মাঝ প্রান্তে এসে চিৎকার করে উঠল, মা। সাবরিনা বেরিয়ে এলেন। বাড়িটা এত বড় যে তারা এখন আগুন লাগার বিষয়টা আন্দাজ করতে পারেন নাই। মাকে দেখে তানিশা মুখে বলবে কি চোখের পানি নাকের পানিতে ভেসে গেল। কোন রকম ভাষা তিনি যা বুঝলেন। উত্তরের বারান্দায় ছুটে গিয়ে যা দেখলেন তাতে মাথা ঘুরে উঠল। দরজা ধরে নিজেকে সামলালেন, আর কিছু ভাবার মতো অবস্থা নেই। দ্রুত সকলকে ডাকলেন। নিজেকে এই ভয়ে এক একজনের আত্মারাম খাঁচা ছাড়া। ঝিলমিল ঘুমিয়ে গিয়েছিল। এই রকম চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। বড় চাচি তাকেও ডাকতে এসেছেন। ঘুম ভেঙে আচমকা কিছু বুঝতে পারল না। একটা ঘোরের মধ্যে নিচে নেমে এলো। তখন প্রায় সন্ধ্যা। আগুনের গরম হালকা ঘরের মধ্যে ঢুকতে শুরু করেছে। বের হতে পারছে না, কারণ আগুন ছড়িয়েছে চারিদিকে। সবাই আহাজারি করতে লাগলেন, কান্নাকাটি করছেন। ঝিলমিলের একলা ঘরে গিয়ে ফোনটা আনার সাহস নেই। এই সময় রোদ্দুর পাশে নেই, না থেকেও ভালো হয়েছে। আর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, রোদ্দুর থাকলে তো না, আর ভাবতে পারছে না। বাড়ির বাইরে থেকেও শোরগোল ভেসে আসছে। ঝিলমিল দেখে নাই, তবে মন বলছে সেখানে রোদ্দুর রয়েছে। খুব করে চাইছে রোদ্দুর না আসুক এখানে। বাকিদের পাগল পেয়ে অবস্থা। বড় চাচি এরই মধ্যে একবার অজ্ঞান হারিয়েছেন। কিছু সময় পর অবস্থা এমন হলো যে ধোয়ার কারণে আর নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না।
চোখে অন্ধকার দেখছে সকলে, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। ঝিলমিল গিয়ে মাকে জড়িয়ে ধরল। শিমু বোধহয় এখনো বুঝতে পারেন নাই, কেমন বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছেন। অবশ্য বুঝবে কি করে? ভালো থাকা বিশ্রাম করা মানুষগুলো যদি হঠাৎ করে দেখে এক অসীম মৃত্যুপুরী তাদের ঘিরে ধরেছে, তবে তা কখনো বিশ্বাস হয়? এই 6 জন মানুষের মরণের অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই। ঝিলমিলের বুকের ভেতরটায় কেমন ভাঙচুর হচ্ছে। শেষ একবার রোদ্দুরকে দেখতে পারবে না সে। তার শত রাগারগি আর অভিমানের পেছনে যে ভালোবাসা ছিল, তার কোনো দিন প্রকাশ করতে পারবে না। সে যদি আজ চলে যায়, তবে রোদ্দুরের জীবনে তার জায়গাটা কি অন্য কেউ দখল করে নিবে? এত কষ্ট, এত দীর্ঘশ্বাস, এত বুকে ব্যথা, এত যন্ত্রণা। ঝিলমিল ঝাপসা দৃষ্টিতে দেখল তার আপন মানুষগুলো কিরকম নিস্তেজ হয়ে পড়ে আছে। সেও আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পাচ্ছে না। ধীরে ধীরে লুটিয়ে পড়ল মেঝেতে। বুকটা ভীষণ ভারী লাগছে, নিঃশ্বাস নিতে পারছে না। একেবারে জ্ঞান হারানোর আগে স্পষ্টভাবে রোদ্দুরকে দেখতে পেল। তবে এটা সত্যি, রোদ্দুর নাকি তার ভ্রম বোঝার আগেই জ্ঞান হারালো। রোদ্দুর আর ছোট চাচ্চু বাড়ি ফিরে আসছিল। তাদের বাড়ি থেকেও কিছুটা দূরে অবস্থান করছিল যখন তখনই আকাশে বাতাসে ধোঁয়া উড়ে বেড়াচ্ছে। বুঝে ওঠার আগেই মানুষজনের চেঁচামেচিতে শুনতে পেয়েছিল, আগুন লেগেছে, আগুন লেগেছে। ধ্বনিতে প্রকম্পিত হচ্ছিল চারিপাশ। ইতিমধ্যে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়েছে, তারপর ফায়ার সার্ভিসে। খবর শুনে রোদ্দুর আর ছোট্ট চাচুর দৌড়ে এসেছিলেন, কিন্তু এখানে যে নিজেদের বাড়ি চলতে দেখবে তা ভয়াবহ দুঃস্বপ্নে কখনো কল্পনা করতে পারে নাই। তারপর থেকে মায়ের কাছে, ঝিলমিলের কাছে একের পর এক ফোন কল, কিন্তু কেউ রিসিভ করছে না। সকলেই বাড়ির ভেতর, বের হতে পেরেছে কিনা ওদের কারো জানা নেই। এদিকে ফায়ার সার্ভিসের খবর নেই, পৌঁছাতে সময় লাগবে তো। কিন্তু রোদ্দুর এতক্ষণ যান হাতে নিয়ে বসে থাকার মানুষ নয়। জীবনের ঝুঁকি নিয়ে ছোট্ট চাচুকে এদিক সামলাতে বলে বাড়ির ডান পাশ থেকে মই দিয়েছিল উঠছে। তখন আগুন কেবল ছড়াতে শুরু করেছে। ধোঁয়াজে ভাড়া সৈন্য সামন্ত নিয়ে এগিয়ে আসছে, তাতে সামান্যে এগিয়ে যাওয়া দুষ্কার। যেহেতু এই পথ ব্যবহার করতে হবে, তাই রোদ্দুর উপর হয়ে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে কিভাবে যে নিচ পর্যন্ত এসেছে তা নিজেরও অজানা। তখন ফায়ার সার্ভিস চলে এসেছে। গাড়ির আওয়াজ শোনা যাচ্ছিল, ধোঁয়া আচ্ছানো চারিপাশ। তবুও খুঁজে বের করতে পেরেছে তাদের, কিন্তু রোদ্দুরের পক্ষে সম্ভব হয়নি তাদের বাইরে বের করে নিয়ে আসার। দ্রুত আগুন ছড়াচ্ছিল। ঘরের মাঝামাঝি স্থান দাউ দাউ করে চলে গেল, আর মাঝখানে আগুনের ব্যারিকেড পড়ে গেল। যেহেতু ফায়ার সার্ভিস এসে পড়েছিল, তাই তারা বাড়ির একদিকের আগুন নিয়ন্ত্রণে এনেছিল। ভেতরে ঢুকে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেল, তবে কারো জ্ঞান ছিল না। আগেই অ্যাম্বুলেন্স কল করা হয়েছিল, ওদের দ্রুত হাসপাতালে পাঠানো হলো। খবর সবাই পেয়ে গিয়েছিল। বাড়ি বাদ দিয়ে সকলে কাজকর্ম ফেলে হাসপাতালের উদ্দেশ্যে ছুটল। ওদিকে তিথি পড়েছে ব্যাপক বিপদে। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ঘুরে গিয়েছিল। দাদি মারা গেল, তবুও সে আসতে পারল না। আজ এত বড় একটা বিপদ, অথচ সে যেতে পারছে না। দূর থেকে আহাজারি করা ছাড়া আর কোনো উপায় নেই। এই অসীম পৃথিবীতে প্রতিনিয়ত কত দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক এই দুর্ঘটনায় ওদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ধোঁয়ার কারণে অজ্ঞান হয়ে পড়েছিল। চিকিৎসার সংস্পর্শে সে দ্রুতই জ্ঞান ফিরল। তবে একটু আগে নিজের চোখের সামনে আগুন যেভাবে আগ্রাসী রূপ নিয়ে গিয়ে আসছিল, ওই মুহূর্তটা কিছুতেই ভোলা গেল না। ফজলুল করিম, যিনি বেশ শক্ত ধরনের মানুষ, তিনিও স্থির থাকতে পারলেন না। চোখের কলবে অশ্রু গড়াতে লাগলো। ডাক্তারের সাথে কথা বললেন, ওদের চিকিৎসায় যেন কোনো খামতি না থাকে। বাড়ির সবাই সুস্থ আছে, ঠিক আছে, আপাতত এটুকুই স্বস্তি। পুলিশ এলো জিজ্ঞাসাবাদ করতে। যেহেতু তানিশা প্রথম দেখেছিল, তাই তাকেই জিজ্ঞাসা করা হলো সর্বপ্রথম, কিন্তু ওর মুখ থেকে একটা কথাও বের হলো না। ভয়ে সিটিয়ে গেছে। ততক্ষণে ওদের পুরো বাড়ির আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে বাড়িটা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দূর থেকে দেখলে কেমন গা ছমছম করে, ভয় লাগে। রোদ্দুর ঝিলমিলের কাছে গেল কথা বলার জন্য। এখানে ওরা এখনো রেস্টে। রোদ্দুর গিয়ে জিজ্ঞেস করলো, এখন কেমন লাগছে? ঝিলমিল মাথা নাড়িয়ে বলল, ঠিকঠাক। তুই ওখানে কেন এসেছিলি? যদি কিছু হয়ে যেত? রোদ্দুর ঝিলমিলের পাশে বসলো, ওর হাত ধরে বলল, নিজের কথা তো চিন্তা করিনি। আমি দেখছি আমার আপন জনেরা সব ওই অগ্নিকুণ্ডে। আমি কি করে স্থির থাকি বলতো? ঝিলমিল ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা ফুটিয়ে বলল, চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো, যদি আজ আমাদের কিছু হয়ে যেত? রোদ্দুর ঝিলমিলের হাত চেপে ধরে বলল, যা হয় নাই সেটা বলার দরকার নেই। হতে পারতো অনেক কিছুই, কিন্তু সৃষ্টিকর্তা মরণ এভাবে লিখে রাখেননি। রোদ্দুরের মধ্যে আর কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। তবে মায়ের মতো তারও বলতে ইচ্ছে করছে, কার বদনজর পড়লো আমাদের বাড়ির উপর? বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না। কি হচ্ছে এসব? কিন্তু বলা হলো না। সে কিচ্ছু করে নাই। তা অনুভূতি প্রকাশ, না রাগারাগি, না চিৎকার চেঁচামেচি। অসহ্য লাগছে সবকিছু। বুকের মধ্যে ভাঙচুর চলছে। দাদি কেন এভাবে চলে গেল? তিনি থাকা গেল কোনো বিপদ শুধু তাদের কেন, বাড়িটাকেও ছুঁতে পারে নাই। রোদ্দুর হাসপাতাল থেকে বের হলো। খোলা আকাশের নিচে অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়ে রইল। পুলিশ নিজেদের মতো তদন্ত চালাচ্ছে। প্রাথমিক তদন্তে জানিয়ে গিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে। কিছু সমস্যা হয়তো আগে থেকেই ছিল।
কেউ খেয়াল না করার কারণে পরবর্তীতে সেটা ভয়ঙ্কর রূপ নিয়ে বাড়িঘর পুরো জ্বালিয়ে দিয়ে গেছে। কেউ আর কিচ্ছু বললেন না। এক কথায় সকলের ভেতরটা কেমন মিয়ে গেছে। মানুষগুলো সবাই বেঁচে আছে, তবে নিষ্প্রাণ। বাড়ির অবস্থা দেখে নেই, তবে শুনেছে বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে নাকি। আজকের রাতটুকু হাসপাতালেই কাটিয়ে দিল কোনো রকম। সাবরিন একটু অসুস্থ হয়ে পড়েছেন, তারও বয়স হচ্ছে। তার উপর পরপর কয়েকদিন এত ধকল গেল। ধকলের কথা বলতে গেলে সবার অবস্থাই দেখার মতো। তবে বাড়ি ফিরে যেতে কেউ মানা করল না। সূর্যি মামা জাগার আগে সকলে তৈরি হয়ে বসে রইলেন। হাসপাতাল থেকে বাড়ির দূরত্ব বেশি নাই। কিছুক্ষণের মাথায় পৌঁছে গেলেন গন্তব্যে। কিন্তু একই বাড়িঘর কোথায় তাদের? এত একটা ধ্বংসস্তূপ, পোড়া বাড়ি, ভূতের বাড়ি। সকলে বাড়ির অবস্থা দেখে আর্তনাদ করে উঠলেন। এই অবস্থায় সবাই ভেঙে চুরমার হয়ে গেল। কি বলে সান্ত্বনা দিবে নিজেদের? কিভাবে বোঝাবে? একটা দীর্ঘশ্বাস ফেলল রোদ্দুর। এই বাড়িটাই কিছুদিন আগে পর্যন্ত ভাগাভাগির কথা হচ্ছিল। নিয়তির নির্মম পরিহাসে আজ ভাগাভাগি করার জন্য এক টুকরো ইট অক্ষুণ্ণ নেই। এখানে কি তবে তারা এই পুড়ে যাওয়া ছাইগুলো ভাগাভাগি করতে পারবে? সম্ভব কখনো? সবকিছুর ঊর্ধ্বে নিয়তি বলে একটা কথা আছে। বলে না, নিয়তির লিখন খণ্ডাইকে। আসলেই তো, নিয়তির লিখন খণ্ডানোর মতো সাধ্য আছে কারো? এই তো দুদিনের দুনিয়া। স্বল্পস্থায়ী জীবনে বেঁচে থাকার জন্য যথাযথ একটা স্থান থেকে আরও উঁচু স্থানে যাওয়ার ইচ্ছে পোষণ করেছিলেন, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে ছিল সম্পূর্ণ ভিন্ন। সময় খুব দ্রুত কেটে যায়, এই কথাটা ঠিক। তবে পাশাপাশি খারাপ সময় যে তুলনামূলক একটু ধীরতে কাটে, এটাও ঠিক। সেই বিক্ষিপ্ত ঘটনার পর একমাত্র পেরিয়ে গেছে। এই 30 দিনের পুরো সময়টা পেরিয়েছে নিজেদের ধাতস্থ করতে করতে। ফজলুল সরকার অসুস্থ হয়েছিলেন কিছুদিন। ওদিকে পুলিশ তদন্ত করছিল। ওসমান খন্দকারকে পাওয়া যায়নি, কোথাও গিয়েছেন অজানা। তবে যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং যেই লোকটা সব পরিকল্পনা কার্যকর করেছে, তাকে পুলিশ 2 দিন বাদেই অ্যারেস্ট করেছে। ওই লোকটাই বাড়ির পেছনে তার কেটে একটা গোলযোগ সৃষ্টি করেছিল। তারপর বাড়ির মেন সুইচে অনেকগুলো তার কেটে রেখেছিল। যেহেতু আগে থেকে কেউ বুঝতে পারেনি, তাই প্রতিপক্ষের ষড়যন্ত্রে পা দিয়েছে। বিষয়টা একটু অনুমান করতে পারলেও এত বড় দুর্ঘটনা ঘটতো না। তবে আক্ষরিক অর্থে এটা তাদের কাছে যতটা না দুর্ঘটনা, ততটাই কর্মের ফল। প্রায় অনেকদিন থেকেই বাড়ি নিয়ে ঝামেলা হচ্ছিল। এখন তো কোনো ঝামেলাও নেই, বাড়িও নেই, আর না আছে মাথা ব্যথা। তবে এতগুলো মানুষের মাথা নিচে ছাদ চলে যাওয়ায় সকলেই দুশ্চিন্তাগ্রস্ত। সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে, গোছাতে হবে, কিন্তু তার জন্য তো সময় প্রয়োজন। এখন সবাই ঢাকাতেই আছে। এখানে অনেক আত্মীয় স্বজন রয়েছে। সবাই মোটামুটি চেষ্টা করছে নিজেদের শক্ত করার। চেষ্টায় আংশিক সফলও হয়েছে। লোক দেখানো হলেও ঝিলমিলও নিজেকে বুঝ দিয়েছে। এদিকে রোদ্দুরের কারোর সাথে কোনো কথা নেই। মান যে বেশ করেছে তা সকলেই বুঝেছে। কে ভাঙাবে, কার মুখ আছে? রোজ নিয়ম করে অফিস যাচ্ছে, সময় মতো চলে আসছে। মাঝে কিছু সময় আর রাতের কিছু সময় ঝিলমিলের জন্য বরাদ্দ। এভাবেই চলছে। এরই মধ্যে এক রোজার ঈদ পার করে ফেললো কোনো রকম আনন্দ ছাড়া। নিজেদের এমন একটা সময়ের কথা মনে পড়লে ঝিলমিলের দুঃখে কষ্টে চোখে পানি আসে। তবে দুঃখের চেয়েও বেশি রাগ হয়। সেই রাগের আগুনেই আবার চোখের পানি শুকিয়ে যায়, শান্ত থাকে। তবে শান্ত থেকেই টের পাই 2 চোখ আগুনে জ্বলার অনুভূতি। মা বাবা এখানে কিছুদিন ছিলেন। মাহমুদ সরকার কাজ আছে বলে সুখানপুর চলে গিয়েছেন। আজ শিমুও বলছিল তাদের বাসা থেকে ঘুরে আসবেন। এমনিতেই যাওয়ার সুযোগ মেলে না। এখন যেহেতু সুযোগ আর সময় আছে, তবে তা কাজে লাগানোই ভালো। ঝিলমিল অনেকবার না করেছিল, কিন্তু তিনি শোনেন নাই। রোদ্দুর গিয়ে পৌঁছে গিয়ে এসেছে। ওদের ওই বাড়িটা বেশ কিছুদিন ওইভাবেই পড়েছিল, কিন্তু গত সপ্তাহে রোদ্দুর গিয়েছিল। লোক লাগিয়ে পরিষ্কার করে একটা ঘেরাও দিয়ে রেখেছে। আর বেশ তপ্ত মেজাজে সকলের উদ্দেশ্যে বলেছে, তোমাদের এখানে থাকার ইচ্ছে ছিল না। এখানে থাকার অর্থাৎ এই বাড়িটাকে নতুন করে গড়ে তোলার কোনো দরকার নেই। আমি পরে কোনো ব্যবস্থা করব। বড় চাচা শুনে ভীষণ রাগারাগি করেছেন। রোদ্দুরের বিরুদ্ধে শত শত অভিযোগ রেখেছেন। ভাইকেও বলেছেন, তোর ছেলে যা শুরু করেছে, সময় থাকতে মানা কর। আমাদের বাড়িঘর আমরা কি করব সম্পূর্ণ আমাদের ব্যাপার। আমাকে তো খুব বলেছিস, কিন্তু মা যখন বেঁচে ছিল তখন তো টু শব্দ উচ্চারণ করে নাই। সবাই এমন একই রকম। আমি প্রকাশ করেছি বলে আমি খারাপ। আর এখন যে তোরা ছেলের প্রকাশ করছে, তার বেলায় কিছু না। একটা দুর্ঘটনা ঘটেছে সকলের অজান্তেই, সব কিছু মানলাম। কিন্তু রোদ্দুর কোন আক্কেলে বলে বাড়ির ব্যাপারে আমরা যেন নাক না গলাই? বাড়িতে আমাদের ভাগ নেই? তোর ছেলে একলাই উত্তরাধিকারী? বাপের সম্পত্তি আমরা না পেলে পাবে কে? এই বাড়ির প্রতি ওর কোনো এত লোভ? রোদ্দুর হেসেছে সে কথা শুনে। হাসতে হাসতে বলেছে, আমিও তোমাদের বংশ, একই রক্ত তো আমার, লোভ থাকবে না কেন?
তারপর থেকে বড় চাচার সাথে সম্পর্ক খারাপ। উনি ওনার ছোট ভাই কিংবা তাদের সাথে সম্পৃক্ত সকলের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছেন। এখন বলতে গেলে ঝিলমিলদের এই ফ্ল্যাটটা ফাঁকা। বড় চাচা ব্যতীত সব ধরনের ঝামেলাও স্থগিত। তবে দাদি মারা যাওয়ার পর থেকে সব মিলিয়ে রোদ্দুরের মধ্যে যে কাঠখোট্টা ভাবটা এসেছে তা আজও গেল না। দিনে দিনে কেমন গম্ভীর হয়ে যাচ্ছে। অমন মানুষের সাথে সাধারণ দুটো কথা বলতেও ভয়ও লাগে। তো ঝিলমিল মনের কথা বলবে কি? রোদ্দুরের এই স্বভাবটা তাকে পীড়া দিলেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। মনের কথা মনে চেপে রেখে দিয়েছে। অথচ রোদ্দুর বলেছিল, যাই হোক না কেন আমার সাথে শেয়ার করবি, ভালো খারাপ যে কোনো কিছু। আজ রোদ্দুরের বাড়ি ফিরতে দেরি হলো। ওর ভাবনা চিন্তা আলাদা। ওর ভাবনা অনুযায়ী পারিবারিকভাবে ইদানিং যেসব ঘটনার সম্মুখীন হচ্ছে তার জন্য ঝিলমিল ডিস্টার্ব। অন্তত কাজে কর্মে চলাফেরায় কথাবার্তায় তাই প্রকাশ পায়। তাই ঝিলমিলকে খুব বেশি বিরক্ত করে না। বাড়ি ফিরে আগে ঝিলমিলকে চা বানাতে বলতো, এখন নিজেই বানিয়ে খায়। তার মনের মধ্যেও কত রকম অসহ্যকর চিন্তা। উপর উপর যাই বলুক না কেন, বড় চাচা যে তার উপর রেগে আছে তা সহ্য হয় না। এই মানুষটা এমন ছিল না। রোদ্দুরের তার উপর অগাধ বিশ্বাস ছিল, কিন্তু এই অগাধ বিশ্বাসের স্বার্থবাদী তার কাছে এইভাবে হেরে যাবে তা জানা ছিল না। নিজের ছায়া, নিজের কথাবার্তা ইদানিং ঘিরে ফিরে ওকেই ব্যঙ্গ করে। সর্বোপরি একটা হেরে যাওয়া মানুষের মতো হতাশ লাগে। আজ বাড়ি ফিরে দেখলো ঘরবাড়ি সব অন্ধকার। রোদ্দুর দরজায় দাঁড়িয়েই চেঁচিয়ে ঝিলমিলকে ডাকলো, ঝিলমিল, ঝিলমিল, কোথায় তুই? তারপর ভেতরে ঢুকলো। প্রতিটা রুমের আলো জ্বালিয়ে দিল। বেডরুমে গিয়ে দেখলো ঝিলমিল ঘুমাচ্ছে। ডাকলো নকে। নিচে ফ্রেশ হয়ে পাশে বসলো। আলতো হাতে ঝিলমিলের কপালের উপরে চুলগুলো সরিয়ে দিতেই ওর ঘুমটা ভেঙে গেল। উঠে বসে জিজ্ঞেস করলো, কখন এসেছিস? 10 মিনিট আগে। ঘুমোচ্ছিস? উঠলি কেন? মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, অনেক আগেই ঘুমিয়েছিলাম। কখন ঘুমালাম মনেই নেই। কথা হয়েছিল বাড়িতে? হয়েছিল, কিন্তু তেমন কোনো কথা নয়। এমনি কেমন আছি, কি করছি এগুলো। বাবা নাকি বড় চাচার সাথে কথা বলতে গিয়েছিল। সে তো কথাই বলো না। বলেছে আমরা নাকি নিজের মতো থাকি, তার কোনো ব্যাপারে যেন না যায়। রোদ্দুর নির্বিকার কণ্ঠে বলল। ঠিক আছে, যাই করুক বাড়িটা যেন কিছু না করে বলে দিস। ঝিলমিল রোদ্দুরের হাত ধরে অনুরোধের সুরে বলল, আচ্ছা, আমাকে বলবি প্লিজ, তুই কেন ওই বাড়িটা চাচ্ছিস? মানে কি করবি? আমি সত্যি অবাক হয়েছিলাম যখন তুই ওই বাড়িটার কথা বলেছিস। মানে তুই সত্যি বিশ্বাস হচ্ছে না। রোদ্দুর ঝিলমিলের হাত নিজের আরেকটা হাত রেখে বলল, আমি যখন চেয়েছি তখন অবশ্যই কোনো একটা কারণ আছে। একটা কাজ করব, আগেই বলবো না। তোকে বলবো কিন্তু যখন সেই উদ্যোগ নিতে সফল হব তখন। আর বাড়ির সবাইকে তখন বলবো যখন কাজটা পুরোপুরি শেষ হবে। রোদ্দুর এইটুকু বলে থামলো। পুনরায় ঝিলমিলের চোখে চোখ রেখে বলল, অবিশ্বাস হচ্ছিল? ঝিলমিল চোখ সরিয়ে বলল, না না না, অবিশ্বাস না, একটু দ্বিধা হচ্ছিল। এখন আর রয়েছে দ্বিধা? না, নেই। আগে ও যে অনেক ছিল তা ভাবিস না। মানে এত সব কিছুর পরেও সব শেষে একটা প্রশ্নবোধক থাকে না, সেটাই আর কি। আবার কিছু মনে করলি নাকি? রোদ্দুর ঠোঁট উল্টে বলল, অনেক রাগ করেছি। এখন আমার রাগ ভাঙানোর জন্য কিছু একটা কর। কি করব? যা ইচ্ছে। আমার তো কোনো ইচ্ছে হচ্ছে না। ঝিলমিল বলল। রোদ্দুর আনমনেই হেসে উঠল। ঠিক কতদিন পর আজ ঝিলমিলের সাথে এইভাবে মন খুলে কথা বলছে ঠিক জানা নেই। সে আশ্চর্য রকমের খুশি হয়ে বলল, কিন্তু আমার তো ইচ্ছে করছে। ঝিলমিল ভুরু কুচকে বলল, কি? রোদ্দুর ঝিলমিলের ঠোঁটে ইশারা করলো। ঝিলমিল তৎক্ষণাৎ বুঝতে পেরে মাথা নাড়িয়ে না বুঝালো। রোদ্দুরও ওপর নিচ মাথা ঝাঁকালো। তারপর ঝিলমিলের দিকে এগিয়ে যেতে সে হাত এগিয়ে দিয়ে মাঝখানে একটা দেওয়াল বেঁধে দিল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, অসভ্য কোথাকার। রোদ্দুর এবার বেশ উচ্চ আওয়াজে হেসে উঠল। পরপর কতগুলো ঘটনার জন্য তারা একে অপরকে অনেকটা দূরে ছিল সেটা এবার বুঝতে পারছে। এতদিন যে মনমরা ঝিলমিলকে দেখতে পেয়েছিল আজ একদম অন্যরকম আগের ঝিলমিল। রোদ্দুর ওর কপালে একটা চুমু খেলো। রেডি হতে বলে নিজেও রেডি হওয়ার জন্য উঠল। ঝিলমিল বলল, ঝিলমিল আহ্লাদী সুরে বলল, এটা কি আমাকে চুমু খাওয়ার জন্য ঘুষ নাকি? আজকাল তো আমাকে নিয়ে বাইরে বের হতেই পারিস না। মন মেজাজের একটা বিষয় আছে না, ভালো লাগতো না। সব সময় মনের মধ্যে একটা টেনশন কাজ করতো। আমি যে কিভাবে এই কয়েকদিন নিজের কাজটুকু ঠিকঠাক করেছি তা আমি জানি। জীবনে কোনোদিন এই রকম মানসিক চাপে পড়িনি, কোনোদিন ফ্যামিলি প্রবলেমে পড়িনি, এই ফার্স্ট। তারপর তো দেখলি সব। তারপর হেসে কলার নাচিয়ে বলল, ওহো তাই? এখানে আসল বিষয়টা বুঝতে হবে। সেটা কি? এতদিন তো ছিলি আমার থেকে 14 মাইল দূরে, কথাও বলিস নাই ভালোভাবে। আজ কথা বললি, চুমু খেলি, ঠিক এই কারণে মন চাঙ্গা হয়ে গেছে। তারপর হেসে কলার নাচিয়ে বলল, দিস ইজ দ্য পাওয়ার অফ আ ওয়াইফ।
ঝিলমিলের সাথে সাথে রোদ্দুরও হেসে উঠল। ঝটপট তৈরি হয়ে দুজন চলল। বাড়ির পেছন দিকের এই রাস্তাটায় যানবাহনের ভিড় কমে, তবে মানুষজনের ভিড় দেখার মতো। রাস্তার চারিপাশ জুড়ে টং। রোদ্দুরের পছন্দের কয়েকটা চায়ের দোকান আছে, সেখানে বিভিন্ন ধরনের চায়না টি পাওয়া যায়, যেটায় তুলনামূলক মানুষজনের শোরগোল কম। রোদ্দুর ঝিলমিলকে নিয়ে সেখানেই এলো। মেনুতে চায়ের কিম্ভূত কিমাকার নামগুলো দেখেই ঝিলমিল খিলখিল করে হেসে উঠল। রোদ্দুর গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। কোনো কথা না বলে নিশ্চুপ হয়ে ঝিলমিলের হাসিটুকু আত্মস্থ করে নিল। ঝিলমিল সেটা লক্ষ্য করে বলল, আমাকে দেখার জন্য এখানে এসেছিস? বাড়িতে বসে দেখলেই হতো। হুম, কেন? এক একটা মুহূর্ত এক একটা সময়ের জন্য স্পেশাল। এখন এইভাবে হিহি করছিস, বাড়িতে থাকলে করতি? আর আমি পারতাম তা দেখতে? ঝিলমিল আবারও হেসে বলল, অনেকদিন পর এইভাবে হাসলাম। তুই মাঝে মাঝে একটু এই রকম হয়ে থাকিস কেমন? তাহলেই তো আমার আর কোনো দিন মন খারাপ হয় না। আচ্ছা বল তো, হঠাৎ থেকে থেকে এত গম্ভীর হয়ে যাস কেন? সত্যি বলবো নাকি মিথ্যা? আমি সব সময় তোর মুখ থেকে সত্যিটাই শুনতে চাইবো। রোদ্দুর চমৎকৃত হয়ে বলল, ভালো লাগে। এখন প্রশ্ন হচ্ছে কেন ভালো লাগে, তাই তো? উত্তর হচ্ছে আমার তোর রাগ অভিমান দেখতে ভালো লাগে। তুই যখন রাগ করে মুখ ঘুরিয়ে রাখিস, চোখ দুটোকে রাক্ষসের জ্বলন্ত আগ্নেয়গিরির মতো উত্তপ্ত করে রাখিস, অভিমানে গাল ফুলিয়ে রাখিস, এটা দেখতেই ভালো লাগে আমার। ঝিলমিল কপট রাগ দেখিয়ে বলল, প্রশংসা করলি নাকি বদনাম? কি মনে হয়? সত্যি বলবো নাকি মিথ্যা? রোদ্দুর কথা ওকেই ঘুরে ফিরে জিজ্ঞেস করার কারণে রোদ্দুর হেসে ফেলল। বেশ কিছুক্ষণ হাসাহাসির পর বলল, সারা জীবন এরকম থাকিস, তাহলে আমারও আর কখনো মন খারাপ হবে না, বুঝলি? তোকে ভালোবাসার পর জেনেছি, বুঝেছি তোকে ছাড়া আমি অন্য কাউকে কখনো ভালোবাসতেই পারিনি। তুই প্রথম, আমি বেঁচে থাকা অবধি তুইই শেষ। কলিং বেলের আওয়াজ ভেসে এলো। ঝিলমিল সবেমাত্র ক্লাস শেষে বাড়ি ফিরেছে। এই সময় সাধারণত কেউ আসে না। সে দরজার বাইরে ভেতর থেকে জিজ্ঞেস করলো। কে? ওপাশ থেকে তৎক্ষণাৎ উত্তর ভেসে এলো, ভাবি আমি। আমি কে? ওপাশের কণ্ঠটা নিশ্চুপ। ঝিলমিলের প্রশ্ন শুনে দ্বিধায় ভুগছে। ঝিলমিলকে প্রশ্নটা তাকে জিজ্ঞেস করলো নাকি নিজেকে? হাসান মাথা চুলকালো। কিছুতেই নার্ভাস হওয়া যাবে না। অনেক কষ্টে বেশি যথাযথ সাহস সঞ্চয় করে এসেছে। আজ আর কিছুতেই কিছু হটা যাবে না। নিজেকে সামলে নিয়ে বলল, ভাবি আমি হাসান। ঝিলমিল দরজা খুলে দিল। হাসান মৃদু হাসলো। কিভাবে যে কথা শুরু করবে, তাছাড়া রোদ্দুর বাড়িতে নেই। এই সময় এখানে আসাটা কতটা ঠিক হলো এটা ভাবছে এখন। ঝিলমিল বলল, ভাইয়া আপনি? রোদ্দুর তো বাড়ি ফেরে নাই এখনো। হ্যাঁ আমি জানি। আমি আসলে আপনার সাথে কথা বলতে এসেছিলাম। আমার সাথে কোনো সমস্যা হয়েছে? আচ্ছা আপনি ভেতরে এসে বসুন। এই বলে ঝিলমিল দরজা থেকে সরে দাঁড়ালো। হাসান এসে একটা চেয়ারে বসলো। মনের মধ্যে কথাগুলো যত সাজিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ততটাই এলোমেলো হচ্ছিল। বলল, আসলে অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম। রোদ্দুরকে তো বলার প্রশ্নই আসে না। ভাবলাম আপনাকে বলি। আজ যখন কথাটা বলতে এসেছি তখন বলেই ফেলি, তাই না? হ্যাঁ বলুন। ভাবি রাগ করবেন না তো? মানে আপনাদের ফ্যামিলির মধ্যে ঢুকে পড়তে চাইছি। ওয়েট, আমি আসলেই বুঝতে পারছি না। ভাইয়া আপনি প্লিজ আমাকে ক্লিয়ার করে বলেন, আমাদের ফ্যামিলি এখানে কোথা থেকে এলো? হাসান নিঃশ্বাস চেপে বলল, আই ওয়ান্ট টু ম্যারি ইউর সিস্টার। কথাটা শোনা মাত্র ঝিলমিল একটা ধাক্কা খেল। সে ভেবেছিল রোদ্দুরের বিষয় হয়তো কিছু বলতে এসেছে, কিন্তু এই ছেলে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছে। ঝিলমিল বলল, ভাইয়া আমার তো একটা বোন, বয়সে বড়, ওর তো বিয়ে হয়ে গেছে। হাসান ভেবাচাকা খেয়ে বলল, তানিশা। ও আচ্ছা এই ব্যাপার। ঝিলমিল নিজের মনে কিছুক্ষণ ভাবল। তানিশার সাথে ওর পরিচয় আছে সামান্য। এই পরিচয় থেকে প্রেম, এখন আবার বিয়ে, খুব একটা খারাপ নয়। তবে এ সম্পর্কে রোদ্দুর ভালো বলতে পারবে? ঝিলমিল জিজ্ঞেস করলো, আপনাদের সম্পর্ক কতদিনের? সম্পর্ক? হাসান মনে হয় আকাশ থেকে পড়ল। ঝিলমিল পুনরায় বলল, আপনাদের সম্পর্ক কতদিনের? বাড়িতে বোধহয় কেউ জানে না, তাই না? জানলে অবশ্য আমি কোনো না কোনোভাবে জানতে পারতাম। আসলে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, সেভাবে চেনা জানাও নেই। সেবার আপনাদের বাড়িতে গিয়েছিলাম তখন টুকটাক আলাপ হয়েছিল, আর সেখান থেকেই। হাসান মাথা চুলকালো। ঝিলমিল চোখ পাকিয়ে বলে, প্রেম? না, ওয়ান সাইড লাভ।
ঝিলমিল সব কথা শুনলো, বুঝলো, কিন্তু তার তো কিছু বলার নেই। তানিশা তার চাচাতো বোন হলেও বড় চাচার সাথে সম্পর্ক খারাপ যাচ্ছে, এমত অবস্থায় এসব কথা তাদের বলা যাবে না। ঝিলমিল এত কিছু হাসানকে বলল না, রোদ্দুরের সাথে সে কথা বলবে এটুকু বলে দিল। রোদ্দুর সবটা শুনলো রাতে। বড় চাচা তো বোধহয় রোদ্দুরের নামটাও শুনতে পারেন না। এমনিতে হাসান ভালো ছেলে, তবে সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু রোদ্দুরে কিছু করার নেই। একটা হতাশা মিশ্রিত নিঃশ্বাস ফেলল। বড় চেঁচা বাদে সবার খবরই ঠিকঠাক, কয়েক মাসে সবকিছু সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে। আগের শখটা সকলেই কেটে উঠেছে, একমাত্র বড় চাচার সাথে রোদ্দুরে কোনো কথা নেই। এছাড়া চাচি, তন্নি আপু, তিথি আপু, তিন্নি আপু, তানিশার সকলের সাথেই যোগাযোগ রয়েছে। ওরা আবার সবাই একত্রিত হওয়ার পরিকল্পনা করছে। আগে তো তাদের মেলবন্ধনের জন্য বাড়িটা ছিল, তাই সবাই একসাথে একত্রিত হতে পেরেছে। এখন সম্ভব কিনা কে জানে, হয়তো কিছু সময়ের জন্য সম্ভব হবে, তবে আগের মতো রাতের পর রাত জেগে সেই আড্ডা হবে না। সময় আর সম্পর্ক একই রশিতে বাঁধা। সময়ের সাথে সাথে বোধ করি এমনি করেই পাল্লা দিয়ে সম্পর্কটাও এগিয়ে যায়। সময় চলে গেলে যেমন ফিরে পাওয়া যায় না, তেমনি কিছু সম্পর্ক হারিয়ে গেলেও ফিরে পাওয়া যায় না। তখন শুধু দীর্ঘশ্বাস আর দীর্ঘশ্বাস। রোদ্দুর অবশ্য ঝিলমিলকে মানা করে প্রতিটা পদে পদে এরকম আপসেট হতে, বেশ হাসি মুখে বিপক্ষে থাকা সকলকে কাজকলা দেখিয়ে বলে, ধুর ছাই, কি হবে মানুষের কথায় কান দিয়ে? আমার জীবন, আমার সবকিছু, তো আমি কেন অযথা কারো কথা শুনে নিজেকে দোষারোপ করব? জীবন আর কয়দিনের? আমার কাছে বেঁচে থাকার একটা অপশন, সেটা হচ্ছে আমার আপন মানুষগুলোর সাথে ভালো থাকা। ব্যাস, আর কি চাই আবার? মানুষের বাজে মন্তব্য শ্রবণ করে আমি কেন দিন শেষে আমার প্রেশার বাড়াবো? ঝিলমিলের চোখে মুখে হাসি ফুটে ওঠে। সে মনে মনে ঠিক এইরকম একটা মানুষ চেয়েছিল। ওর এই আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, সৎসাহস, যত্ন, সততা, সম্মানবোধ, উদার মনোভাব কিংবা প্রতিজ্ঞাবদ্ধতা সবটাই ঝিলমিলকে বেঁধে রাখছে। দুজনের মধ্যেকার বোঝাপড়া ভালো। এই যে দুজন মানুষ, দূর প্রান্তে ওরা কখনো ভেবেছিল এক হবে, একটা সুন্দর সংসার গড়ে তুলবে, এত ঝড়ঝাপটা দুজন হাতে হাত রেখে পাড়ি দিবে, কিচ্ছু ভাবে নাই, ভুল করেও ভাবে নাই। কিন্তু তাদের ভাগ্যে এটাই লেখা ছিল, যা একমাত্র দাদি বুঝতে পেরেছিলেন। ঠিক এই কারণেই ওরা দাদির প্রতি একটু বেশি অনুগ্রহী। হাসানের সাথে রোদ্দুরের দেখা হয় প্রতিনিয়ত, কিন্তু রোদ্দুর নিজের দিকটা খোলসা করার পর থেকে সে আর নিজে থেকে কিছু বলে নাই, হয়তো বলবে না, নিজের কষ্ট চাপা দিতে শিখে যাবে। এখন তো সবাই ঢাকাতেই আছে, যার যার মতো। ঝিলমিল যেহেতু একা চলাফেরা করতে শিখে গেছে, তাই সে প্রায় মায়ের কাছে যায়, শাশুড়ির রূপী মেজ চাচির সাথে দেখা করে আসে। রোদ্দুরের তো সব সময় যেতে পারে না, সপ্তাহে একদিন গিয়ে দেখা করে আসে। এই তো জীবন, কিছুটা সুখ আবার দুঃখের মিশ্রণ। দুঃখ বলতে যেটা সেটা হচ্ছে, ঝিলমিলের মাঝে মাঝে রোদ্দুরের উপর রাগ হয় ওর সাথে কথা বলার কারণে। ঝিলমিল যত মানা করবে সে আরো এক ধাপ এগিয়ে যাবে। রোদ্দুরের কথা হচ্ছে, তোকে তো আমি বলেছিলাম আমার শর্ত মানতে, তুই মানিস? শর্ত কমাতে কমাতে চুমুর পরিমাণ মাত্র 5টা করে ফেললাম। তুই তো কঞ্জুসের কঞ্জুস, যে নিজের বরকে সারাদিনে মাত্র 5টা চুমু খেতে কিপটেমে করিস। ঝিলমিল ওর দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তবে রোদ্দুর এখন আর ভুলেও রাগারাগি করার মতো কিছু করে না। তবুও যদি কোনো কারণবশত তার একমাত্র আদরের বউ রাগ করে বসে, তবে রোদ্দুর ঠিক মানিয়ে নেয় নিজের মতো করে। সুখানপুরে ফজলুল সরকার একাই রয়ে গেছেন, যেহেতু এখানেই তার সব কাজকর্ম। বাকিরা 2 জায়গায় যাতায়াত করেন, বাড়িটা ওইভাবেই পড়ে আছে। রোদ্দুর আসছে না বেশ কয়েকদিন হয়ে গেছে। সে যে কি পরিকল্পনা আসছে মনে মনে কে জানে। পুলিশ এখন ওসমান খন্দকারের খোঁজ চালিয়ে যাচ্ছে। এত তীক্ষ্ণ সতর্কতার পরেও সে যে কোথায় গা ঢাকা দিয়েছে সেটাই বা কে বলতে পারে। তবে সরকার পরিবারের প্রতিটি মানুষের সতর্কতার জন্য তার খোঁজ পাওয়া জরুরি। কোথায় ঘাপটি মেরে বসে আছে, আবার যে কোনো পরিকল্পনা করবে না তার নিশ্চয়তা নেই। আজ মনোহর সরকার এসেছেন বড় ভাইয়ের সাথে দেখা করতে। তাকে পাওয়া গেল ক্লাবে, বসে বসে পত্রিকা পড়ছিলেন। মনোহর সরকার গিয়ে তার সামনে চেয়ারটা দখল করে বসলো। তিনি খেয়াল করে বেশ খড়খড়ে গলায় বললেন, কি ব্যাপার, হঠাৎ তুই এখানে? ঘুরতে এলাম। এখানে ঘুরে দেখার মতো কোনো জায়গা আছে? মনোহর সরকার হেসে বললেন, হ্যাঁ, আপনার খবর নিতে এসেছি। সবকিছু থেকে আলাদা হয়ে গেলেন কেন? মা কি বলেছিলেন ভুলে গেছেন? আমাদের এই শিক্ষা দিয়েছেন, এমন কি কথা ছিল? রোদ্দুর আপনার হাঁটুর বয়সী, আর তার উপর রাগ করে বসে আছেন। কত জমি জমা পড়ে রয়েছে, সেসব চেয়েছে সে। শুধুমাত্র বাড়িটাকে রাখতে বলেছে। আপনার ভাগের অঢেল জমি জমার কাছে ওই বাড়িটা একদমই নগণ্য। ফজলুল সরকার কিছু বললেন না। বেশি কিছুদিন যাবৎ একটু একটু করে নিজের ভুল বুঝতে পারছেন, তবে মনের ভেতরের অহংকারবোধ কারণে সেটা স্বীকার করতে পারছেন না, সবার সাথে মিলতে পারছেন না। জীবন তো অল্প কয়েকদিনের, নিজের মানুষদের সাথে এত রাগ অভিমান করে কি হবে? উঁচু উঁচু পাহাড়ের চূড়ায় সাদা মেঘের ভেলা,
আর একটু হলেই বোধহয় নিচে অবস্থান করা মানুষগুলোকে ছুঁয়ে দিয়ে যাবে। ধরতে গেলেই হাতের মুঠো ছেড়ে বেরিয়ে পড়ছে সবুজ বন, পাহাড়, ঘাসের বুনো গন্ধ, অচেনা ফুলগুলোর মন মাতানো গন্ধ মেখে সে হেঁটে বেড়াচ্ছে। তারপর বেশ কিছুক্ষণ পর পেছন থেকে ঝিলমিলের হাতটা কেউ শক্ত করে ধরল। প্রকৃতি উপভোগ করতে করতে সেই মানুষটার দিকে ঝিলমিল ফিরে তাকালো না, তবু স্পর্শ খুব চেনা, খুব আপন। এই যে পাহাড়ের এক কিনার দিকে ছুটে চলেছে, হেলতে দুলতে পথ পাড়ি দিচ্ছে, তুলোর মতো ভেজা নরম মেঘগুলো ছুঁয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার একটুও ভয় হচ্ছে না, একটু সংকোচ হচ্ছে না, কারণ সে ইতিমধ্যে জেনে গেছে রোদ্দুর তার সাথে আছে, পাশে আছে। রোদ্দুর হাত ঘড়িতে চোখ বুলিয়ে বলল, সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ, আমরা ফিরবো না?